গোপাল ভাঁড়ের বেশ কিছু মজার গল্প। গোপালের সূক্ষ্ম বিচার। লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চলার জন্য গোপালকে অনুরোধ করল। কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি তো নাছোড়বান্দা, তাকে বাধ্য হয়েই শেষ পর্যন্ত গোপালকে রাজি হতে হলো মোকদ্দমায় লড়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ওই মামলার হার হয়। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললেন, এ কি করলে, আমার সব গেল। তখন গোপাল বলল, দেখুন, ব্যারাম সেরে উঠতে উঠতেও লোক অনেক সময় হার্টফেল হয়ে মারা যায়, তাকে ব্যারামে মরা বলা যেতে পারে না। আপনার ব্যাপারটিও ঠিক সেই রকম। মামলায় বিচারে আপনি হারেননি। হাকিমেরা মূলত 3টি বিষয়ের ওপর বিচার বিবেচনা করে রায় দেন। 3টি বিষয় হলো অনুমান, প্রমাণ এবং স্বীকারোক্তি। অনুমানটাও আপনার সপক্ষে ছিল, অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনে বলতে বাধ্য ছিল যে দোষী বিবাদী। হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন, কিন্তু অনুমানের ওপর ভিত্তি করে তো আর রায় দেওয়া চলে না, তার জন্য প্রমাণ লাগে। দ্বিতীয় হলো প্রমাণ। প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গলদ থেকেই যায়। আমি আপনার মামলা প্রমাণ করেই ছেড়েছি, এ কথা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে, কিন্তু ওই যে বললাম, গোড়ায় গলদ রয়ে যায়। থাকতেই হবে গলদ। বিপক্ষ উকিল আমাদের সব অকাঠ্য প্রমাণগুলো মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছিল। তৃতীয়, বাকি রইল স্বীকারোক্তি। আসামি লোকটা যদি ভদ্র হয়ে দোষ স্বীকার করে যেত, তাহলে আর কোনো কিছুতেই আটকাতো না আমাদের, কিন্তু তা সে কোনো মতেই করল না। তাতে আমি আর কি করি বলতে পারুন? মামলা জেতাবার আগেই তো আপনার হার হয়ে গেল। ঠিক যেমন বললাম, ব্যারাম সেরে উঠতে উঠতে হার্ট ফেল। এতে বলুন আমার আর কি দোষ আছে? কারণ এর বেশি আর ভদ্রলোক কিছুই বলতে পারল না গোপালকে, আর ভদ্রলোক রেগে সেখান থেকে চলে গেল। গোপাল ও মৌলবী। শেখ আমিরাও শাহ খুব বিচক্ষণ মৌলবী ছিলেন। হিন্দু শাস্ত্রেও তার বেশ দখল ছিল, তাই জোরে গোপালকে তিনি অনেক সময় ঠকাবার চেষ্টা করেছেন। অবশ্য তার ফলে নিজেই জব্দ হয়েছেন সর্বদা, কিন্তু তাতে লজ্জা নেই তার। বারবার গোপালকে ঠকাবার চেষ্টা করেই বুদ্ধিমান গোপাল কোনো মতেই ঠকে না, বরঞ্চ তাকে হারিয়ে দেয়। একদিন গোপাল ভিন গায়ে এক বন্ধুর বাড়ি এসেছেন। শেখ আমিরাও শাহ হলো সেই বন্ধুর বাড়ির সেই দিন নিমন্ত্রিত। গোপাল গিয়ে বন্ধুর বাড়ি পৌঁছে দেখেন শেখ সেখানে ভোজনে বসেছেন। গোপাল জিজ্ঞেস করলেন, কি খাচ্ছেন মৌলভী সাহেব? শেখ বললেন, শাস্ত্র মারফত রসিকতা করার লোভ সামলাতে পারলে না এবার। বললেন, এই যে গোপাল, তোমাদের অবতার ভোজন করছি। তিনি মাছ খাচ্ছিলেন, এবং মৎস্য হলো 10 অবতারের প্রথম অবতার। গোপালেরও শাস্ত্রজ্ঞান বেশ প্রখর। এক কথায় সাহেব বেশ ভালোভাবেই জানেন, তাই সে গোপালের অর্থটা অন্যরকম বুঝবার ভান করলেন। তিনি বললেন, অবতার, তৃতীয় অবতার নিশ্চয়ই। শেখ সাহেব তোবা তোবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে, কারণ হিন্দুদের তৃতীয় অবতার হলো বরাহ বা শূকর অবতার, এবং শূকরের মাংস হলো মুসলমানদের পক্ষে নিষিদ্ধ খাদ্য। বেশ জব্দ হয়ে সেদিন শেখ সাহেব উপসী থাকলেন, আর কিছু খেলেন না, কারণ তিনি সেদিন আর কিছুই খেতে পারলেন না। এদিকে গোপাল বন্ধু বাড়িতে বেশ পেট ভরে খেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে দিব্যি বিদায় নিল। এবারও শেখ সাহেব ভীষণ জব্দ হলেন, তিনি খুব রেগে গেলেন। তিনি খুব ব্যথিত মনে হয়ে প্রতিজ্ঞা করলেন আর কোনো দিন গোপালের সঙ্গে খারাপ রসিকতা বা খারাপ ব্যবহার তিনি আর করবেন না। গোপালের ন্যায়।
কুসঙ্গে পড়ে এক বালক পিতামাতার খুন করেছিল স্রেফ টাকা পয়সা হস্তক্ষেপ করার জন্য। বালকের দাদা মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় সুবিচারে আর্জি পেশ করল। বিচারে তার অপরাধ যখন প্রমাণ হয়ে গেল, তখন মহারাজের এক সভাসদ উঠে বক্তৃতা শুরু করলেন। ধর্মাবতার, অপরাধ গুরুতর বটে, তবে আমি বালকটির জন্য মহামান্য মহারাজের দয়ায় ভিক্ষা করছি, কারণ বালকটি এখন পিতৃমাতৃহীন অনাথ। সঙ্গে সঙ্গে রাজসভার চারিদিকে চাপা হাসি গুঞ্জন শুনে তিনি বেয়াকুবের মতো চারদিকে ভালো করে তাকাতে লাগলেন। কেন তিনি এ কি বেফাঁস কিছু বলে ফেললেন? ঠিক সেই সময় গোপাল উঠে বলল, ভেবে দেখুন, যে টাকার লোভে মা বাবাকে হত্যা করতে পারে, সে তো পিতামাতার ঋণ স্নেহ উড়িয়ে দিয়ে তার পরিচয় মন থেকে আগে থেকেই মুছে ফেলতে পারে। তখন সে পিতৃমাতৃহীন অনাথ হয়েছে বলে তাতে কি যায় আসে? অতএব পশুকে মার্জনা না করাই উচিত। মহারাজ তখন বললেন, গোপাল ঠিক কথাই বলেছে, এর অবশ্যই সাজা হওয়া উচিত, একে মার্জনা করা উচিত নয়। বিদেশি পথিক। এক বিদেশি পথিক রাতে অজানা জায়গায় এসে পড়েছে। তার উপর বৃষ্টি ঝড় নামল প্রখর জোরে। এই ঘন অন্ধকারের মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। এ সময় কোথাও আশ্রয় নিল না সে, আশ্রয় মিললও না। সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগলো। এ গৃহস্বামীটি হচ্ছেন গোপাল। তিনি উপর থেকে জানলা খুলে জিজ্ঞেস করলেন, কে হে বাপু তুমি? এত রাতে কড়া নাড়ানাড়ি করছো কেন? পথিক বলল, আজ্ঞে আমি বহু দূর থেকে আসছি, আমি বিদেশি পথিক। গোপাল তখন, এখানে আপনার কি চাই? পথিক, রাত্রিটা এখানে থাকতে চাই মহাশয়। গোপাল বলল, তা থাকতে পারেন এখানে, তার জন্য আমাকে ডাকবার কোনো দরকার ছিল না তো। এটা সরকারি রাস্তা, যে কেউ এখানে থাকতে পারে। বাড়ির বাইরে এই আশ্রয়টুকুর জন্য প্রার্থনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি? না না, আমার কোনো আপত্তি নেই, তুমি নিশ্চয়ই নিশ্চিন্ত মনে থাকতে পারো। কিন্তু পরে সেই পথিককে আদর করে ঘরে ডেকে নিয়ে খাওয়াতে দিল, আশ্রয় দিল এবং শুকনো কাপড় চোপড় দিয়ে সেদিন সে পথিকটিকে উপকারই করেছিল।